মোহনা টিভির পর্দায় সাড়া দাও বাংলাদেশে আপনাদের সকলকে স্বাগত জানাই মোহাম্মদ আবু আবিদ। আজকে আমাদের সাথে এমন একজন অতিথি উপস্থিত হয়েছেন সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের এবং ভিন্ন প্রসঙ্গের। 5ই আগস্টের পর থেকে আমাদের সকলের জীবনে একটি প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর জানতে আমরা খুঁজছিলাম এমন কোনো মানুষকে যিনি উত্তর দিতে পারবেন কেন কি কারণে বাংলাদেশে ভিসার রেশিও দিনকে দিন কমে যাচ্ছে। সেটি নিয়ে কথা বলবো। আন্তর্জাতিক নানান আমাদের বাংলাদেশকে নিয়ে আসলে কি ভাবছেন সেগুলো নিয়ে কথা বলবো। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ নাজমুল আলম, ইন্টারন্যাশনাল চ্যারিটি কনসালটেন্ট। আমরা তার কাছে আন্তর্জাতিক নানান সম্পর্ক নিয়ে আজকে তার কাছে প্রশ্ন থাকবে, জানতে চাইবো। স্বাগত সাড়া দাও বাংলাদেশ, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভেরি মাচ। একেবারেই শুরুতে একটি প্রশ্নে যেতে চাই আমি, যদি আপনি বিব্রত বোধ না করেন, যে আসলে আপনি ব্যক্তিগতভাবে পৃথিবীর অনেকগুলো দেশে কাজ করেছেন চ্যারিটি নিয়ে এবং কূটনৈতিক অনেকগুলো বিষয় নিয়ে। ইতিমধ্যে আপনি একটি ইনস্টিটিউটও গঠন করেছেন ডিপ্লোম্যাটদের জন্য, সেটি নিয়েও জানতে চাইবো। কিন্তু তার আগে আমি জানতে চাই যে কি কারণে, আপনার ব্যক্তিগত কি কারণে মনে হয় যে বাংলাদেশে দিনকে দিন ভিসার রেশিও কমে যাচ্ছে, ওয়ার্ক পারমিট ভিসা যেগুলো রয়েছে বিভিন্ন দেশে? দেখুন, আমি টু বিং এ ডিপ্লোম্যাট আমার সুযোগ হয়েছে বেশ কিছু কান্ট্রিতে যাওয়ার এবং বেশ কিছু ডিপ্লোম্যাটিক সেক্টরে বিভিন্ন অ্যাম্বাসির সাথে কমিউনিকেশন করার। তো যেটা আমরা দেখেছি যে গত স্পেশালি 1 বছরে আমাদের দেশে শ্রমশক্তি বিনিয়োগ বা যারা যারা ওয়ার্ক পারমিটে বাইরে যেত সেই রেশিওটা অনেক কমে গেছে। এটার মূল যে কারণটা, বেশ কিছু অ্যাম্বাসি আমাদের দেশ থেকে কিন্তু তাদের যে অ্যাম্বাসি ছিল বা ভিসা সেকশন ছিল বা ভিসা সেক্টর ছিল বা ভিসা সাবমিশন যে অথরিটিগুলো ছিল সেগুলোকে উইথড্র করেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বেশ কিছু কান্ট্রিতে আমাদের দেশের যারা শ্রমশক্তির সেক্টরে যারা আছে, প্লাস আপনার যারা ওয়ার্কার হিসেবে বিভিন্ন দেশে গিয়েছে, তাদের বিভিন্ন ধরনের জটিলতা, তারপরে তাদের স্কিল, এইটা একটা বড় ফ্যাক্টর মূলত। তো হোয়াট আই গোনা সে, মানে আমি যেটা মূলত বলতে চাবো যে দুটো ব্যাপারকে আমরা এখানে প্রতিষ্ঠা করতে পারি। 1 নম্বর হচ্ছে কূটনৈতিক সম্পর্ক। সো গত 1 বছরে আমি বাংলাদেশের যে বর্তমান কূটনৈতিক সম্পর্ক বিভিন্ন কান্ট্রির সাথে সেই ব্যাপারে গভর্নমেন্ট প্লাস গভর্নমেন্ট অথরিটি যারা, তারা ট্রাই করেছে কমিউনিকেট করার। বাট ওভাবে যদি আরও ডেভেলপডভাবে বা আরও যদি প্রম্পটলি যদি কমিউনিকেশন করা যেত তাহলে ইট কুড বি মাচ বেটার। এটা একটা বড় প্রবলেম। আর বড় দ্বিতীয় যেটা ফ্যাক্টর, সেটা হচ্ছে যারা বিভিন্ন সময় গিয়েছে তাদের আমাদের স্কিল ডেভেলপমেন্টের দিকে যেতে হবে। যারা ওয়ার্কার হিসেবে বিগত দিনে গিয়েছে, বাংলাদেশিরা খুব ভালো ওয়ার্কার, সারা পৃথিবীতে বাংলাদেশিদের অনেক সুনাম আছে গুড ওয়ার্কার হিসেবে, বাট সেই সাথে কিন্তু স্কিলটা ডেভেলপ করাটা প্রয়োজন। এটা একটা অনেক বড় ফ্যাক্টর। আমি একটা উদাহরণ দিতে চাই আপনাকে। যেমন কিরগিজস্তান একটা দেশ, এটা শ্রমবাজারের জন্য রিসেন্টলি বাংলাদেশের জন্য যথেষ্ট পরিমাণে পোটেনশিয়াল একটা জায়গা। বাট ওখানে বিগত দিনে অনেক বাংলাদেশিরা গিয়েছিল যাদের ভিসা এক্সটেনশন হয়নি। তো তারা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে বা বাংলাদেশের আমাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করেছে। সো কিছু মানুষ অলরেডি ব্র্যাক যে চ্যারিটি অর্গানাইজেশন আছে তাদের অর্থায়নে কিছু মানুষ বাংলাদেশে ফেরত এসছে। বাট এখনও পর্যন্ত ওখানে প্রচুর মানুষ কিন্তু স্ট্যাক আপ অবস্থায় আছে। সো আমার মনে হয় গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এবং আমাদের যারা ডিপ্লোমেট আছেন তারা যদি ওই দেশের ডিপ্লোমেটদের সাথে কমিউনিকেশনটাকে ডেভেলপ করে, ইট উইল বি মাচ বেটার। আর সেই সাথে একটা জিনিস আমাদেরকে ডেভেলপ করতেই হবে, সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট। কারণ অর্থনীতি সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে, টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে, এআইতে এগিয়ে যাচ্ছে। সো আমাদের এখনও পর্যন্ত যদি আমরা চিন্তা করি আন্তর্জাতিক শ্রমবাজার আমরা করাতে আনবো, তাহলে কিন্তু আমাদেরকে স্কিলকে ডেভেলপ করতে হবে। যখন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা জি বিভিন্ন কারণে বিপদে পড়েন, জি, আপনারা যারা কূটনৈতিক এই জিনিসগুলো নিয়ে কাজ করছেন, ডিপ্লোমেট নিয়ে কাজ করছেন, তাদের ভূমিকা কি থাকে? এবং আপনি ব্যক্তিগতভাবে আসলে বলবেন কিনা যে ওই দেশে বাংলাদেশের দূতাবাসদের ভূমিকা আসলে কেমন দেখেছেন আপনি? বাংলাদেশের যারা দূতাবাস যেগুলো বিভিন্ন দেশে রয়েছে, তো তারা অবশ্যই অনেক প্রম্পট, দে ডু এ লট অফ থিংস অ্যান্ড লট অফ দে আর ট্রাইং লট, দে আর লেভেল বেস্ট। বাট ফ্যাক্টর অনেক সময় আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা থাকে। যেমন আমরা যদি বলি, যেমন দুবাইতে বর্তমানে বাংলাদেশিদের জন্য বেশ কিছু দিন, ইটস অ্যারাউন্ড 1 year ভিসা কিন্তু বন্ধ আছে বাংলাদেশিদের জন্য। স্কিল ওয়ার্কার যদি রিসেন্টলি চালু করেছে, তো আমি ওখানকার অ্যাম্বাসিতে রিসেন্টলি গিয়েছিলাম কথা বলবার জন্য। সো ওরা কিন্তু যারা অ্যাম্বাসিতে আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে,
তারা যথেষ্ট পরিমাণে ট্রাই করছে নেগোশিয়েট করবার জন্য, কিন্তু সেই সাথে কিন্তু একটা সাপোর্ট আমাদের বাংলাদেশ থেকেও যেতে হবে। আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রম্পট রিপ্লাই। যেমন গিভেন এক্সাম্পল, এখানে হয়তো বা আমাদের দেশের বিভিন্ন জটিলতা বা যে বিভিন্ন সিচুয়েশনের কারণে আমরা একটু কাজে ডিলে করে ফেলি। যেমন কোনো অ্যাম্বাসি থেকে বা কোনো দেশের লাইক ফরেন মিনিস্ট্রি থেকে যখন কোনো অ্যাম্বাসিতে কোয়ারি আসে, তো অ্যাম্বাসির কোয়ারির অ্যান্সার দেওয়ার জন্য তাদের কিন্তু বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতে যোগাযোগ করতে হয়। তখন যে বর্তমান গভর্নমেন্ট আছে বা যারাই যখন গভর্নমেন্ট থাকেন তাদের সাথে কোলাবোরেশনে একটা ডিসিশন নিতে হয়, দেন ওটাকে যখন অ্যান্সার দিলে তারপরে এই কাজটা করতে করতে একটু ডিলে হয়ে যায়। তো এটাকে যদি আরও একটা সিস্টেম ডেভেলপ করা যায়, যে প্রম্পট রিপ্লাই করা বা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ঝটিকা কমিউনিকেশন করে একটা ডিসিশন নেওয়া, তাহলে ইট উইল বি মাচ বেটার আমার মনে হয়। আর একটু ফাস্ট করবার জন্য পুরো সিস্টেমটাকে যদি আমরা আরেকটু ডেভেলপ করতে পারি, ইট উইল বি বেটার। বিভিন্ন বিপদে যখন পড়ে, কারাগারে কিংবা জি। কোনো শাস্তি স্বরূপ যখন যাওয়া হয়, তখন আপনাদের কার্যক্রম বা আপনাদের আমি বাই দিস টাইম 3টা কান্ট্রিতে বিভিন্ন জেলগুলোতে বা যেগুলোতে বাংলাদেশের অনেক জায়গাতেই আছে, বিভিন্ন বিশেষ করেই ইমিগ্রেশনের ওভার স্টেয়ার এই জাতীয় অনেক বাংলাদেশি আমি দেখেছি। তারপরে বিভিন্ন ছোটোখাটো বিষয়ে হয়তো তাদের স্কিলের অভাবের কারণে বা হয়তো কিছু বিষয়ে তাদের কিছু প্রবলেমে তারা পড়ে, বিভিন্ন সময় সেগুলোতে আছে তারা। তো ওরা যখনই হচ্ছে কোনো জায়গায় অ্যারেস্ট হচ্ছে বা সামথিং প্রবলেমে পড়ছে, ওই দেশের অথরিটি কমিউনিকেশনটা করে বা যোগাযোগটা করে কিন্তু হচ্ছে লোকাল অ্যাম্বাসির সঙ্গে। লোকাল অ্যাম্বাসি যেটা করে, তখন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে অথবা তাদেরকে লিগাল সাপোর্ট দেওয়ার ব্যাপারে এক্ষেত্রে কিন্তু আমরা ওই যে একই ব্যাপারটাই চলে আসছে প্রম্পট রিপ্লাই। যেমন ওয়ার্ল্ড ওয়াইড একটা জিনিস আছে আপনি জানবেন, হুইচ ইজ কল লিগাল এইড। তো লিগাল এইড জিনিসটা হচ্ছে কি, যে আমার একজন বাংলাদেশি মানুষ, সে ওখানকার কোনো একটা কারণে ধরেন সে গিয়েছে, সে অ্যারেস্ট হয়েছে বা সামথিং রং বা ওভার স্টেয়ার বা যে কোনো কারণে একটা প্রবলেমে পড়েছে, তখন তাকে লিগাল এইডের জন্য কিন্তু ওই দেশের একজন ফ্রি লয়ার নিতে হয়, যেটার গভর্নমেন্টের পেমেন্টও কিন্তু করে হচ্ছে ওই দেশ। তো এটা যদি আমরা এমন কোনো ব্যবস্থা করতে পারি যে আমাদের যে অ্যাম্বাসি থাকবে সেই অ্যাম্বাসি এই লিগাল সাপোর্টটা তাদেরকে দেবে, তাহলে কিন্তু আমাদের যে যারা ওখানে বিভিন্ন বিপদে পড়ে বা যারা প্রবলেমে পড়ে তাদের জন্য একটু বেটার হয় জিনিসটাকে প্রপার ওয়েতে সলভ করবার জন্য, এবং দেয়ার উইল বি এ চান্স ইন দ্যাট কেস টু সলভ দোজ ম্যাটার্স। চাই আপনি একটা ইনস্টিটিউটই করেছেন যেন বাংলাদেশ থেকে ডিপ্লোমেট তৈরি হতে পারে। জি। এই ইনস্টিটিউটটার কাজ সম্পর্কে জানতে চাই, এবং এই ইনস্টিটিউটের পারমিশনের যে ব্যাপারগুলো, এগুলো কি শুধু বাংলাদেশ থেকেই নিয়েছেন না অন্য কোনো দেশ থেকে? না, এটা হচ্ছে দ্যাটস কল ইনস্টিটিউট অফ ডিপ্লোম্যাটস। দ্যাটস লাইক এ MUN প্রোগ্রাম, ইটস এ মডেল অফ ইউনাইটেড নেশন। আলটিমেটলি আমাদের মূল মোটো যেটা, সেটা হচ্ছে আপনার নেগোসিয়েশন, মাস্টার ডিপ্লোমেসি অ্যান্ড লিডারশিপ, 3টে জিনিস। তো এখন কথা হলো যে আমরা আমাদের দেশে, এটা হচ্ছে MUN, দ্যাট মিনস মডেল অফ ইউনাইটেড নেশনের আঙ্গিকে একটা মডেল প্রোগ্রাম, এবং হচ্ছে ইটস এ প্রমোশনাল প্রোগ্রাম অ্যাজ ওয়েল, যেখানে হলো ইউথ লিডার যারা আছে বা যারা এখন ইউথ আছে তাদের মধ্যে ডিপ্লোমেসি, মাস্টার আপনার যেটা লিডারশিপ এবং হচ্ছে আপনার নেগোসিয়েশন, এই স্কিলগুলোকে ডেভেলপ করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো এখানে আমরা 3 উদ্দেশ্যে মূলত কাজ করব। তো 1 নম্বর উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে দেয়ার উইল বি সাম ইভেন্টস, যেখানে আমাদের সারা ওয়ার্ল্ড থেকে, আই হ্যাভ জাস্ট কন্ট্যাক্টেড অলরেডি 34 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে আমাদের টার্গেট আছে ইউনাইটেড নেশনের যতগুলো কান্ট্রি আছে সবাইকেই একটা আমব্রেলার নিচে নিয়ে আসা, যাতে সেখানকার বিভিন্ন রিপ্রেজেন্টেটিভদেরকে নিয়ে আমরা ইভেন্টগুলো করতে পারি। They will come in Bangladesh with the collaboration of Bangladesh and Foreign Ministry. We have a plan to just do that. Number 1. 2 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে মিনিস্ট্রিগুলো আছে সেখানকে এখন পর্যন্ত ডিপ্লোমেট তৈরি করবার জন্য ওখান থেকে বা আমাদের বাংলাদেশে ওই ধরনের কোনো প্রপার ইনস্টিটিউট এখনও তৈরি হয়নি। তো মডেল ইনস্টিটিউট আছে অনেক। তো আমরা যেটা করছি, প্রপার ওয়েতে যদি ইউথদেরকে এই কাজগুলো শেখানো যায়, সো দে উইল বি রিয়েলি গুড অ্যাট ডিপ্লোমেসি ইন ফিউচার। আপনি তো জানেন একটা জিনিস বোধহয়, যে কোনো জিনিসের স্কিল ডেভেলপমেন্ট এবং শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা সাধারণত এখন পর্যন্ত কীভাবে চিন্তাটা করি, যে একটা দেশ আরেকটা দেশের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক বা কোনো প্রবলেম যখন হবে তারা গিয়ে ওটাকে সলভ করবে। যেমন আমরা যদি ভালো করে ভেবে দেখি, আপনি গিভেন এক্সাম্পল, ব্রাজিল থেকে কফি আনবেন, ইম্পোর্ট করবেন। তো দেয়ার ইজ নো প্রফেশনাল বডি ইন বাংলাদেশ হু উইল গো টু ব্রাজিল অ্যান্ড মেক দ্য ডিল, দ্য নেগোসিয়েশন। ইটস অলসো এ পার্ট অফ ডিপ্লোমেসি, তাই না? তো আমরা যদি ওভাবে তৈরি করি, আমাদের যদি প্ল্যানটা থাকে যে এখন যারা ইউথ আছে তাদেরকে ওই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে নিয়ে, প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিয়ে একটা জায়গায় নিয়ে যাওয়া, যখন তারা প্রফেশনালি ডিপ্লোমেট হবে, দে উইল বি ইন্সপায়ার্ড টু বিং এ প্রাইভেট ডিপ্লোমেট, দে উইল বি ইন্সপায়ার্ড টু জাস্ট জয়েন উইথ দ্য গভর্নমেন্ট, দে ক্যান বি ওয়ার্ক অ্যাজ এ ভলেন্টিয়ার, অ্যান্ড অলসো দে ক্যান বি ওয়ার্ক উইথ দ্য ফরেন মিনিস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান এক্সটার্নাল বডি। সো ওই উদ্দেশ্যকে টার্গেট করেই আমরা এই ইনস্টিটিউটটা আপনার প্রতিষ্ঠা করবার জন্য সম্পূর্ণ
ক্রাইটেরিয়াগুলো পূরণ করেছি। তো এক্ষেত্রে অনুমতির যে কথাটা আপনি বলেছিলেন, তো এটা অলরেডি লন্ডনে রেজিস্টার্ড করা হয়েছে। মিডল অফ দ্য ওয়ার্ল্ড, দ্যাট মিনস দুবাইতে ইটস অনগোয়িং অন প্রসেস, ইন বাংলাদেশেও এটা অনগোয়িং আছে। আর বাই দিস টাইম হচ্ছে প্রত্যেকটা জিনিসে আমাকে ইউনাইটেড নেশন রিসার্চ অ্যান্ড টেকনোলজি, দ্যাট মিনস ইনস্টিটিউট অ্যাজ ওয়েল, ইউনাইটেড নেশন ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড টেকনোলজি, ওখান থেকে অনুমতি ক্রমেই হচ্ছে কার্যক্রমগুলো এগিয়ে যাচ্ছে, যেহেতু ওটা হচ্ছে ইউনাইটেড নেশনের অথরাইজড মেইন ইনস্টিটিউট। সো এন্ড ইট উইল বি এ ইনস্টিটিউট অ্যাজ ওয়েল বেসড অন বাংলাদেশ অ্যান্ড মেবি ওয়ার্ল্ড ওয়াইড ইন ফিউচার। আমরা সবাই এসডিজি সম্পর্কে জানি। ইউনাইটেড নেশনের দ্যার ইজ এ 17 মোটো হুইচ ইজ লাইক সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, 17টা। ওই 17টাই কিন্তু আমাদের এখানেও টার্গেট। যেমনভাবে আমরা আপনার এখানে ডিপ্লোমেট, ফিউচারে যাতে ডিপ্লোমেট তৈরি হয় সেটার জন্য আমরা ইনস্টিটিউটাল এবং একাডেমিক ওয়েতে আমরা কার্যকরিতার মধ্যে দিয়ে যাব এবং তাদেরকে ট্রেন করব। ঠিক একই রকমভাবে পাশাপাশি ওই 17 গোলসকে পূরণ করবার জন্য উই ক্যান ব্রিং দ্য ফান্ডস ফ্রম দ্য ওয়ার্ল্ড। বিকজ পার্সোনালি আমি অনেকগুলো অর্গানাইজেশনের সাথে কথা বলেছি, নেদারল্যান্ডে, লন্ডনে, রাশিয়াতে, দুবাইতে এবং আরও কিছু অর্গানাইজেশনে কথা চলছে। সো দে আর ইন্টারেস্টেড টু জাস্ট গিভ দ্য ফান্ডস টু আওয়ার কান্ট্রি। তো ইনস্টিটিউট অফ ডিপ্লোমেটস একই সাথে কাজ করবে দুটো অংশে। একটা হচ্ছে বাইরে থেকে আমরা ফান্ড নিয়ে আসবো এবং উইল জাস্ট ইউজ দিস ফান্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রিজ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড হিউম্যানিটি। পাশাপাশি ইনস্টিটিউট অফ ডিপ্লোমেটস থেকে যারা ডিপ্লোমেট হয়ে বের হবে বা হুইল বি গেট ট্রেন্ড, তারাই যাতে ভবিষ্যতে কান্ডারি হতে পারে, তারাই যাতে ভবিষ্যতে হাল ধরতে পারে, সেই জায়গাটাতে ভাইস ভার্সা উইল ট্রাই লেভেল বেস্ট টু ডেভেলপ দ্য অর্গানাইজেশন। কি মনে হয় বাংলাদেশ চ্যারিটির জন্য কীরকম প্লেস, অ্যাজ লাইক এখানে কাজ করাটা কতটুকু ডিফিকাল্ট বা সীমাবদ্ধতা অনেক বেশি কিনা অন্য অন্য রাষ্ট্রের তুলনায়? জনশক্তিটা কিন্তু এখানকার সবচেয়ে বড় শক্তি আমাদের। এখন আমাদের প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে প্রপার ওয়েতে, অর্গানাইজড ওয়েতে আমাদের যে এই মানুষগুলো আছে, নিজেদের জন্য যদি আমরা নিজেরা কাজ করতে পারি এবং মানবতার জন্য যদি কাজ করতে পারি, সেটাই কিন্তু আমাদের মূল মোটো। আমরা পৃথিবীতে কিন্তু এসছি খালি হাতে, পৃথিবী থেকে আমরা চলেও যাব খালি হাতে। সো আমাদের আছে কি? সময়। তো এই যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের রয়েছে কিন্তু সময়, এই সময়টাই কিন্তু হচ্ছে আমাদের। তো এই সময়টাকে আমরা কি করে ব্যবহার করছি, এটাই কিন্তু হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং বিদেহ। সো কেউ যখন কাউকে সময় দিচ্ছে, সেই জিনিসটা কিন্তু সেটার চেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আর কোনো কিছু হতে পারে না। তো চ্যারিটি সেক্টরের সাথে আমরা যদি ওভাবে চলে যাই, অর্থ, শ্রম এবং সময়, তিনটা জিনিসের সমন্বয় কিন্তু হচ্ছে চ্যারিটি। তো যারা এটার সাথে সম্পৃক্ত থাকবে, তারা অর্থ, শ্রম এবং সময়, তিনটার কোনো একটা যদি কম থাকে, তাহলে কিন্তু এটা পরিপূর্ণতা বা এটার ফুলফিলনেস আনা কোনোভাবেই সম্ভব নয়। তো আমরা যদি এখন চলে যাই বাংলাদেশের পোটেনশিয়াল নিয়ে, বাইরের ডোনার কান্ট্রি যারা আছে, এরা বসে আছে বাংলাদেশে ফান্ড দেওয়ার জন্য। সো আমাদের যেটা করতে হবে, প্রফেশনাল ওয়েতে, প্রপার ওয়েতে বাইরে থেকে ফান্ডগুলো নিয়ে আসতে হবে। আমি কথা বলেছি এফআরএসবির সঙ্গে, তো ফান্ডরাইজিং স্ট্যান্ডার্ড বোর্ড, দ্যাটস ইন ইউকে, আইওএফ, ইনস্টিটিউট অফ ফান্ডরাইজিং, পিএফআরএ, প্রফেশনাল ফান্ডরাইজিং অ্যাসোসিয়েশন। সো এই অর্গানাইজেশনগুলো এবং আরেকটা স্পেশাল ব্যাপারটা হচ্ছে হচ্ছে আপনার সারা ওয়ার্ল্ডে কিন্তু চ্যারিটিস এইড ফান্ড নামে একটা অর্গানাইজেশন আছে, যারা সারা পৃথিবী থেকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ থেকে ফান্ড নেয় এবং সেগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে ডেপুট করে। তো বাংলাদেশে কাজ করবার জন্য, বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য সারা পৃথিবী বসে আছে। জাস্ট আমাদের দরকার হচ্ছে একটা টিম, আমাদের দরকার হচ্ছে গভর্নমেন্টের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা এবং বিশ্ববাজার থেকে আমাদের সাপোর্টের জন্য ফান্ড নিয়ে আসা এবং ডেভেলপমেন্ট করা। এবং সেই জায়গাগুলোতে আমরা যদি কোলাবোরেটলি কাজ করতে পারি বাইরের অর্গানাইজেশনগুলোর সঙ্গে, ইট উইল বি হ্যাভেন। শুরুটা কিভাবে সম্ভব, যেহেতু আপনি একেবারেই ছোটবেলা থেকে চ্যারিটির সাথে যুক্ত? যে কোনো চ্যারিটি কিন্তু শুরু হয় প্রথমত ব্যক্তি পর্যায় থেকেই। আমরা যদি বলি পৃথিবীর সবচেয়ে বড় ডোনারকে, সবচেয়ে বড় চ্যারিটিটা কে করে? আমাদের বাবা মা। একজন বাবা মা যেভাবে নিঃস্বার্থভাবে সন্তানের জন্য ছোটবেলা থেকে একটা সন্তানকে গড়ে তোলে, ওখান থেকে কিন্তু চ্যারিটির শিক্ষাটা শুরু হয়। তো সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে চ্যারিটি যেটাকে বলা হয়, একটা বাচ্চা যখন বড় হতে থাকে, ডেভেলপড হতে থাকে, তাকে কিন্তু অনেক সময় দেখা যায় তার জিনিসগুলো অনেকের সাথে শেয়ার করতে বাবা মারা ইন্সপায়ার করে। তো সেখান থেকে যদি আমরা শুরু করি, বাবা মারা যদি এই ইন্সপায়ারটা বাচ্চাদেরকে শুরু করে, তাহলে তারা কিন্তু দেওয়া শিখবে। তারপর যখন এই বাচ্চাটা একটুখানি বড় হবে, তখন কিন্তু ব্যক্তিগত পর্যায়ে, স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে আমরা যদি শুরু করি যে প্রত্যেকটা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যদি দায়িত্ব নেওয়া হয় যে ঠিক আছে তোমরা ক্লাস করছো, কাজ করছো, সব ঠিক আছে, পাশাপাশি আমরা একটা চ্যারিটেবল কাজ করতে পারি। তো স্কুল থেকে যদি একটা ওই ধরনের উদ্যোগ নেওয়া হয়, কলেজ থেকে যদি নেওয়া হয়, ইউনিভার্সিটি থেকে যদি নেওয়া হয়, তাহলে কিন্তু অ্যাফার্মেশনের কারণে মানুষ ধীরে 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 যখন সে যত বড় হবে, তার চ্যারিটির মন মানসিকতা তৈরি হবে। কারণ আপনি তো জানেন, আমরা যে ভাবতে পারি, যে বিশ্বাস করতে পারি, তা আমরা অর্জন করতে পারি। তো সে যে অ্যাফার্মেশনটাই বড় হবে, যা সে দেখবে, বুঝবে, তাই তো সে করবে না।
একটা পর্যায়ে যাওয়ার পরে ইউনিভার্সিটিগুলো যদি সুযোগ করে দেয় সেই বাচ্চাটাকে, যে স্কুল থেকে চ্যারিটি করেছে, কলেজ থেকে চ্যারিটি করেছে, যে ঠিক আছে তুমি এখন রাষ্ট্রীয় পর্যায়ে এসো। অনেক চ্যারিটি অর্গানাইজেশন আছে বাংলাদেশে, অনেক এনজিও আছে যারা খুব ভালো কাজ করছে, আন্তর্জাতিকভাবে অনেক এনজিও আছে যারা খুব ভালো কাজ করছে। তো আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ওই সুযোগগুলো করে দিতে পারি, তাহলে কিন্তু এখনকার যে ইউথ, তাদের এই পসিবিলিটিসটা, হেল্প করার মনোবৃত্তি থেকে শুরু করে বাস্তবে কাজ করাটা তাদের জন্য সহজ হয়ে যাবে। কারণ আজকে যারা ইউথ, তারাই তো ভবিষ্যতের কাণ্ডারি। তাদেরকে কীভাবে গড়ে তোলার চেষ্টাটাই আমাদের আসল চেষ্টা। যে আদৌ চ্যারিটি বা ভলেন্টিয়ারিজম দিয়ে কি দারিদ্র্য বিমোচন করা সম্ভব কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে? মানে প্রশ্নটা হচ্ছে এমন একটা জায়গার প্রশ্ন যেটা হলো প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, আসলে এটাই হলো ফ্যাক্টর। আমি মাস্টার্স কমপ্লিট করেছি হচ্ছে ব্র্যাডফোর্ড ইউনিভার্সিটি থেকে সোশ্যাল সায়েন্সের উপরে। তো ওখানেও আমার প্রাইম সাবজেক্ট ছিল ভলেন্টিয়ার ম্যানেজমেন্ট। তো কেন চুজ করেছিলাম, আমি দীর্ঘদিন ধরেই ইংল্যান্ডে কাজ করার আমার সুযোগ হয়েছে অ্যাকশন এইডের সাথে, সেভ দ্য চিলড্রেনের সাথে, মুসলিম এডের সাথে, ইসলামিক রিলিফের সাথে, প্লাস আরও অনেক চ্যারিটিতে। পরবর্তীতে আমার সুযোগ হয়েছে প্রজেক্ট 100-এর মেম্বার হওয়া, এবং এফআরএসবি, আইওএফ, পিএফআর, এগুলো সবগুলো থেকে কাজ থেকে জানার সুযোগ আমার হয়েছে। তো ওখান থেকে যেটা আমি শিখেছি, প্রত্যেকটা মানুষের জন্মগত অধিকার হলো ভালো থাকা, আর ভালো থাকা তৈরি হয় হচ্ছে সহমর্মিতার মধ্যে দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে। ভালোবাসা দিয়ে যে অর্জন করা সম্ভব, পৃথিবীর অন্য কিছু দিয়ে কি সম্ভব সেটা করা? কখনোই না। ভালোবাসা, মহান আল্লাহ পাক কিন্তু আমাদের সৃষ্টি করেছেন ভালোবেসে, যে সব কিছুর উপর কিন্তু ভালোবাসা। চ্যারিটি মানে হচ্ছে ভালোবাসা। আপনার অর্থ দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন, সময় দিচ্ছেন, মানে ভালোবাসা দিচ্ছেন আপনি, রাইট? তো এখন আমার যেটা পারসেপশান ছিল যখন আমি চ্যারিটেবল কাজগুলো করতাম, তখন আমার মনে হয়েছে যে এটার উপর যদি আমি মাস্টার্সটা করি, তাহলে অ্যাটলিস্ট আই ক্যান মেক সাম ডিফারেন্স অ্যান্ড আই ক্যান মেক সাম ইম্প্যাক্ট অন দ্য সোসাইটি। এটা ভালোবাসাই ছিল আমার জন্য। তো পরে মাস্টার্স কমপ্লিট করবার পর যখন আরও বেশি কাজ করার সুযোগ হয়েছে এবং কাজ করছি, তারপরে যারা দ্য পিপল ইন নিড ইন আফ্রিকা, ইন সাউথ এশিয়া, কাছ থেকে যখন দেখার সুযোগ হয়েছে, তখন আরও বেশি ইন্সপায়ার্ড হই। তো পরে দেখলাম যে আরও বড় অঙ্গিকে কাজ করতে গেলে, এসডিজি নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে স্কিলের তো কোনো মানে শেষ নেই। তো নিজের স্কিল ডেভেলপমেন্টকে উদ্দেশ্য করেই আসলে ওই সাবজেক্টটা চুজ করা ছিল, ভলেন্টিয়ার ম্যানেজমেন্ট টু রিলিভ পভার্টি, অ্যাচিভ সাস্টেনেবল গোলস। আই মিন দাতব্য প্রতিষ্ঠানগুলো কীভাবে ভলেন্টিয়ারদের কাজে লাগিয়ে একটা সাস্টেনেবলস মানে স্থায়ী সমাধানে আসতে পারে দারিদ্র্য বিমোচনের। ভলেন্টারিজম, হোয়াট ইজ ভলেন্টারিজম? যে আপনি একজন মানুষের জন্য কিছু একটা করবেন, ভালোবেসে করবেন, তার বিনিময়ে আপনি কিছু নেবেন না। এই তো ভলেন্টারিজম, তাই না? তো আমরা সবাই তো ভলেন্টিয়ার পৃথিবীতে। আপনি ভেবে দেখেন তো, জন্ম থেকে শুরু করে আপনি একজন মানুষ, বা আমরা যারা আছি, বা যে আছে, তো সবাই কিন্তু ভলেন্টিয়ার। আর আমি বলবো বাংলাদেশি জাতি হিসেবে আমরা সবচেয়ে বড় ভলেন্টিয়ার। কারণ একমাত্র জাতি, ওয়ান অফ দ্য বেস্ট জাতি বলবো আমি ওয়ার্ল্ডের ভিতরে বাংলাদেশ জাতিকে, যারা ভালোবেসে এখনো পর্যন্ত রাস্তা দিয়ে গ্রামে মানুষ যাওয়ার সময় ডেকে এনে ভাত খাওয়ায়। হয়তো এটা বাংলাদেশে, এটা কিন্তু পৃথিবীর কোথাও আপনি পাবেন না। সো বাংলাদেশে যদি ভলেন্টিয়ারদেরকে দিয়ে কাজ করিয়ে দেশের ডেভেলপমেন্ট না করা যায়, পৃথিবীর কোথাও আর করা যাবে না। এখনো পর্যন্ত আপনি দেখবেন যে একটা মানুষ বিপদে পড়েছে, কোনো একটা জায়গায় ঝামেলা পড়েছে, সমাজ থেকে, বাসা থেকে, গ্রাম থেকে মানুষজন ছুটে আসছে হেল্প করবার জন্য। তো এই যে হেল্প করবার মনোবৃত্তি আমাদের রক্তে রয়েছে, এই যে ভালোবাসা আমাদের রক্তে রয়েছে, এটা কিন্তু সারা পৃথিবীতে বিরল। তো তার মানেটা কি? প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে ভলেন্টিয়ার। তো বাংলাদেশ ইজ এ বেস্ট প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড, আমি বলবো, যে ভলেন্টিয়ার হিসেবে কাজ করবার জন্য, দেশের, জাতির, সমাজের উন্নতিকল্পে কাজ করবার জন্য বাংলাদেশের ভলেন্টিয়ার আমি বলবো পৃথিবীতে বেস্ট। বাইরে যাওয়ার যেই মনোবাঞ্ছা, কিংবা বাইরে যে চলে যাবে, এই দেশে কিছু হবে না তাদের, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন এটি জানতে চাই। আরেকটি ব্যাপার আমি জানতে চাই যে আসলে আপনার কাছে তরুণদের জন্য কি উপদেশ থাকবে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার কোয়েশ্চেন। বিষয়টা হচ্ছে তরুণ যারা আছে তাদের সবার কাছে, হ্যাঁ, এটা আমিও আসলে অবজার্ভ করে দেখি যে বাইরে যাওয়ার প্রবণতা অনেক বেশি পরিমাণ, আগে থেকে আরও বেশি পরিমাণ বেড়ে গেছে। তো যখন এটা স্কিল ডেভেলপমেন্টের জন্য হবে, তখন আমি এটাকে খারাপ হিসেবে দেখব না, অবশ্যই আমি ইন্সপায়ার্ড করব। বাট পাশাপাশি হচ্ছে আমরা যদি আমাদের আশেপাশের অনেক দেশের দিকেই তাকাই, সেখান থেকেও কিন্তু স্কিল ডেভেলপমেন্টের জন্য, পড়াশোনা করবার জন্য বাইরে তরুণরা যাচ্ছে, এবং পড়াশোনা করে যে স্কিলটা তারা পাচ্ছে, ওটা নিয়ে আবার দেশে ফিরে আসছে। সো স্কিল ডেভেলপমেন্টের জন্য যদি কেউ চলে যেতে চায় কোনো দেশে, আবার সেখান থেকে ফিরে এসে নিজের ডেভেলপমেন্টের জন্য, কান্ট্রি ডেভেলপমেন্টের জন্য, কান্ট্রিকে সার্ভ করবার জন্য, ইফ দে উইল জাস্ট কাম ব্যাক, আমি এটাকে সাধুবাদ জানাবো। বিকজ অফকোর্স আমাদের জাতি হিসেবে, দেশ হিসেবে আমি বলবো বাংলাদেশ একটা শ্রেষ্ঠ জাতি। এটা হলো আমার পারসেপশন। কারণ এখানে সহমর্মিতা, ভালোবাসার যে জায়গাটা, এটা পৃথিবীর খুব কম মানুষের মধ্যেই আছে। কিন্তু যখন একজন মানুষ বাইরে চলে যাচ্ছে, বাইরে যাওয়ার পরে সেখানে সেটেল হচ্ছে বা সামথিং, ওই স্কিলটা যে সে অর্জন করছে, এটা নিয়ে যদি ফিরে না আসে,
হয়তো এখানে সামাজিক সুযোগ সুবিধা, আর্থিক সুযোগ সুবিধা, তো এই জাতীয় অনেকগুলো কারণেই ইষ্ট হয়ে যাওয়ার ব্যাপার, যে কারণে সবাই থেকে যাচ্ছে। তো এখন যদি আমরা আমাদের দেশের যে যখন আমরা যারা আছি বা যারা বাংলাদেশে থাকছি বা যারা সিনিয়ররা আছে প্লাস গভর্নমেন্ট আছে, এবং এটা সবারই দায়িত্ব আসলে। তো একটা সোসাইটিকে আমরা যদি ইউথ সোসাইটি বলি, পাশাপাশি হচ্ছে আমরা যারা সিনিয়র যারা আছি তারা যদি চিন্তা করি, ওই অপরচুনিটিগুলো যদি আমরা তৈরি করতে পারি আমাদের দেশে, এটা আমাদের পক্ষে সম্ভব। বাংলাদেশ কিন্তু সোনার দেশ, বাংলাদেশ কিন্তু উর্বর দেশ। বাংলাদেশে যে পরিমাণ মানে যে যে পরিমাণ অপরচুনিটি রয়েছে প্রত্যেকটা সেক্টরে, সেই পরিমাণ অপরচুনিটি কিন্তু আমি বলবো খুব কম সেক্টরেই রয়েছে, সারা পৃথিবীর অনেক জায়গাতেই হয়তো নেই। তা উন্নয়নশীল এই দেশে আমরা যদি ওই জায়গাগুলো তৈরি করি, যাতে করে যারা তরুণরা বাইরে যাচ্ছে এবং তাদের স্কিল ডেভেলপমেন্ট করে এডুকেশন দিয়ে পড়াশোনা করে আবার ফিরে আসছে, তাহলে কিন্তু অবশ্যই 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 বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য এটা প্লাস পয়েন্ট। পাশাপাশি আরেকটা জিনিস বলবো, কেন যাচ্ছে, কেন যেতে চাচ্ছে, সেটা হচ্ছে দুটো কারণে। একটা নাম্বার হচ্ছে যে সবাই যেটা বলছে যে ইনসিকিউরিটি, যে বাংলাদেশে থাকার ক্ষেত্রে অনেকেই আমি জিজ্ঞেস করি, যেমন এই যে আপনার ইনস্টিটিউট অফ ডিপ্লোমেটসে যখন আমরা একটা প্ল্যান করছিলাম যে এপ্রিল মাসে আমরা 134টা কান্ট্রিকে বাংলাদেশে ইনভাইট করব, তো অনেকেই আমাদেরকে বলছে সিকিউরিটিটা ফ্যাক্টর। তো আমরা এই সিকিউরিটিটা এনশিওর করা যেমন তাদের জন্য ফ্যাক্টর, বাংলাদেশ থেকে যারা চলে যেতে চাচ্ছে সবার ভিতরে কিন্তু একটা প্রবণতা কাজ করে যে ভবিষ্যৎ কী, সিকিউরিটি কী। সো সিকিউরিটি ডেভেলপমেন্ট যেটাকে বলে, এটা কিন্তু শুধুমাত্র সিকিউরিটি বলতে ফিনান্সিয়াল সিকিউরিটি, এটাকেই আমরা সবসময় আমাদের দেশে তরুণ যারা যেতে চাচ্ছে তাদের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে দে আর স্কেয়ার্ড অ্যাবাউট দ্য ফিনান্সিয়াল সিকিউরিটি। সো এটা কিন্তু আসলে রাষ্ট্র প্লাস হচ্ছে জনগণ বা যারা কাজ করছে আমরা বা সবার দায়িত্বের মধ্যে পড়ে। যার যার জায়গা থেকে যদি আমরা একটু চেষ্টা করি যে ওকে ফাইন, তুমি একটা স্কিল ডেভেলপ করে এসছো, এখন তোমাকে ওই যোগ্য মূল্যায়নটা আমরা করব, ওই প্ল্যাটফর্ম দেওয়ার জায়গা কিন্তু আমাদের আছে। সো উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। নাম্বার 2 যেটা হতে পারে, আমাদের যে ইউনিভার্সিটিগুলো আছে, তো ইউনিভার্সিটিগুলোতে যদি যে শিক্ষাটা ওখানে দেওয়া হচ্ছে ওই একই কারিকুলামগুলো যদি আমরা, এটা ইউনিভার্সিটিগুলোর পক্ষে ভেরি ইজি, তারা যদি করেসপন্ডেন্স করে এবং হচ্ছে এই যে যেমন আমি বলবো আমার ব্র্যাডফোর্ড ইউনিভার্সিটি যেখান থেকে আমি মাস্টার্স করেছি, থেমস ইন্টারন্যাশনাল থেকে পিএইচডি করেছি, আমি তাদের সাথে কথাও বলেছি, দে আর ইন্টারেস্টেড টু গিভ দেয়ার কোর্স। তো বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো যদি একটু উদ্যোগ নিয়ে ওই কোর্সগুলোকে এখানে নিয়ে আসে, তাহলে কিন্তু ওই শিক্ষাটা বাংলাদেশে বসেও পাওয়া সম্ভব। আরেকটা জিনিস দেখেন, তরুণ যারা আছে তাদেরকে ইনকামের ব্যবস্থা করা কীরকম। বাইরের কান্ট্রিতে যখন যাচ্ছে সবাই কিন্তু পড়াশোনার পাশাপাশি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারছে, তারা 20 ঘন্টার পারমিশন পায়, কোনো দেশে হয়তো বেশি পায় কম পায়, বাট তারা কিন্তু মোটামুটি একটা ইনকাম করতে পারছে। এখন বাংলাদেশে কিন্তু মানে শ্রমবাজার যেটা বা মানে আমি বাংলাদেশের ইন্টার কান্ট্রি বলবো, যদি ওই ইনকাম সোর্সটাকে ডেভেলপ করা যায়, নতুন নতুন যদি এন্টারপ্রেনার যারা আছে তারা যদি আরও নতুন উদ্যোক্তা তৈরি করে এবং উদ্যোক্তারা যদি স্টুডেন্টদেরকে সুযোগ দেয় যে ঠিক আছে তুমি ইউনিভার্সিটিতে পড়ছো, পার্ট টাইম জব করো, ওই দেশে গিয়ে যদি এটা করতে পারে তাহলে বাংলাদেশে কেন পারবে না। সো ওই জায়গাটা ডেভেলপ করলে আমার মনে হয় এক্ষেত্রে প্রবণতাটা মানে একটা হচ্ছে এডুকেশন, ইন্টারন্যাশনাল মানের এডুকেশন হচ্ছে বাংলাদেশে কিন্তু হচ্ছে, আরও অপরচুনিটি বাড়াতে হবে। নাম্বার 2 হচ্ছে কি হচ্ছে তাদের ইনকামের একটা সোর্স, যাতে ওই ছেলেটা ক্লাস করবার পরে গসিপ করার সুযোগ না পায়, অন্যদিকে যাতে মুভ করার সুযোগ না পায়, সে কাজ করবে, তার ইনকাম সে করবে। অন দি হোল কী হচ্ছে তাহলে তাদের প্যারেন্টসের থেকে টাকা নেওয়া বন্ধ হবে, তাহলে আলটিমেটলি কিন্তু আমরা আমাদের শ্রমের বিনিময়ে বাংলাদেশের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের, ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা একটা ইম্প্যাক্ট রাখতে পারছি। তখন দেখা যাবে যে একটা অংশ বাংলাদেশে থেকেই ওই এডুকেশন নিচ্ছে, আবার একটা অংশ যাচ্ছে ইন্টারন্যাশনালি, আর বাইরে যাওয়ার প্রয়োজনও আছে আমি বলবো, বিকজ ইফ দে গো দেয়ার তারা কিন্তু ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্সকে বাড়াচ্ছে। তো ওইটাই আমার অনুরোধ থাকবে বাংলাদেশি যারা তরুণরা আছে যারা যেতে চায় বাইরে, কারণ দের ইজ এ বিগ অপরচুনিটি ফর দ্য স্টুডেন্টস টু গো অ্যাব্রোড নাও এডেজ, এটা কিন্তু খুব ভালো একটা মানে দিয়েছে। আর আরেকটা ইনফরমেশন আমি আপনাকে দেবো, ইন্টারন্যাশনালি একটা রিসেন্টলি একটা কথা উঠেছে এবং কথাটা সত্য। তো কয়েকটা ফরেন মিনিস্ট্রির সাথে আমি কথা বলার পরে যেটা জানতে পেরেছি, ওরা একটা কথাই বলছে যে বাংলাদেশিরা খুব ভালো শ্রমিক কিন্তু তাদের স্কিলের অভাব, তো তারা স্টুডেন্ট ভিসায় আসুক, এখান থেকে ডেভেলপ করুক, এরপরে তাদের স্কিলটা আমরা কাজে লাগাবো। তাহলে পারসেপশনটা কি চিন্তা করে দেখেন। বাট আমরা যেটা চাই তরুণরা যে আপনারা যান, আপনারা এডুকেশন নেন, পড়াশোনা করেন, কিন্তু পাশাপাশি কেটে কী হবে কমপ্লিট করার পর এক্সপিরিয়েন্স নেওয়ার পরে বাংলাদেশের জন্য কিছু করেন, এখানে ফিরে আসেন। আর আরেকটা জায়গায় আমার অনুরোধ থাকবে, এটা হচ্ছে গভর্নমেন্টের মাধ্যমে এবং ইউনিভার্সিটিগুলো যদি একটু নেগোশিয়েট করতে পারে ওখানকার ইউনিভার্সিটিগুলোর সাথে যে টিউশন ফিসটাকে কমানো যায় কিনা। কারণ আমাদের কিন্তু বাংলাদেশের যদি চিন্তা করে এক একটা ভার্সিটির বা বিশ্বমানের ভার্সিটির টিউশন ফিস অনেক বেশি। তো এটাকে যদি কোনোভাবে মানে আমরা ডিপ্লোম্যাটিক ওয়েতে, দ্যাট মিনস ওই কান্ট্রির সাথে বাংলাদেশের কান্ট্রি মানে আমরা যদি চেষ্টা করি, ইফ ইউ ক্যান মেক সাম দ্য টিউশন ফিস অথবা ইনস্টলমেন্টে বা সামথিং,
G2G যদি হয় ব্যাপারটা, তাহলে এটা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য ইজি হবে। তাতে করে অন দি হোল এন্ড অফ দ্য ডেতে আমাদের বাংলাদেশের স্কিলই কিন্তু ডেভেলপ হচ্ছে। ধন্যবাদ। একেবারেই সর্বশেষে মোহনা টিভির দর্শকদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথমেই ধন্যবাদ দেবো মোহনা টিভিকে এবং আপনাকে। তো সেক্ষেত্রে আজকে এখানে আমার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি বাংলাদেশি হিসেবে একটা কথাই বলতে চাই, বাংলাদেশ সোনার দেশ। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হচ্ছে সোনার এক একটা ইউনিট। তো আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে ভালোবেসে নিজেদের ডেভেলপমেন্টে কাজ করতে পারি, তাহলে যেমন একটা বিল্ডিং বানানোর জন্য অনেকগুলো ইট প্রয়োজন হয়, প্রত্যেকটা ইট যদি আমরা প্রপার ওয়েতে সেট আপ করি, তাহলে কিন্তু বিল্ডিংটা সুন্দর হয়। ঠিক একই রকমভাবে আমাদের এই যে জনশক্তি, আমরা যারা আছি, তারা যদি কাঁধে কাঁধ মিলিয়ে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দেশের ডেভেলপমেন্টের জন্য, নিজেদের ডেভেলপমেন্টের জন্য কাজ করি, তাহলে বাংলাদেশটা সোনার দেশে পরিণত হতে কোনো বাধা থাকবে না। তো সবার কাছে আমার এটাই অনুরোধ, আসুন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য, সমাজের জন্য, আমাদের জন্য একসাথে কাজ করি এবং একজন আরেকজনের সাথে সহমর্মিতার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে ডেভেলপমেন্টের জন্য কাজ করি। আমরা পৃথিবীতে ইনশাল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবো অ্যাজ এ স্বর্ণ জাতি, ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আজকের পুরো পর্বে আমি যেই বিষয়টি কোট করেছি এবং যেই বিষয়টি আমার মনে হয়েছে বারবার করে আমাকে নাড়া দিচ্ছে পর্বটি করার সময়, খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন আজকের অতিথি আমাদেরকে কিন্তু বলেছেন। সেটি হলো, আমরা সবাই নিজ নিজ জায়গায় একজন স্বেচ্ছাসেবক। অর্থাৎ ভলেন্টিয়ারই শুধু যে চ্যারিটি ওয়ার্কের মাধ্যমেই আপনি ভলেন্টিয়ার হবেন, ব্যাপারটা এরকম নয়। এবং তিনি কিন্তু আজকের বক্তব্যই শুরু করেছেন যে আমাদের সবচেয়ে বড় ডোনার কিন্তু আমাদের মা বাবা, তারপরে প্রকৃতি, আদার্স অনেক কিছু। সুতরাং আপনি, আমি, আমরা সকলেই আমরা কিন্তু ভলেন্টিয়ার। আর আমরা ভলেন্টিয়ারই করছি কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো সেক্টরে, কোনো না কোনো ভাবে। সেই সকল ভলেন্টিয়ারদেরকে শুভেচ্ছা, অফুরন্ত শুভকামনা জানিয়ে আজকে আমাদের পর্ব এখানেই শেষ করছি। নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।